আমন্ত্রণ জানাচ্ছি দেশ সন্ধ্যায়, আপনাদের সাথে আছি আমি সুরভি তরণী। আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করব রাজনীতির নতুন মাত্রা এই বিষয়টি নিয়ে, এবং আলোচনার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোস্তফা আকমল, সিনিয়র সাংবাদিক, এবং আমাদের সাথে আরও উপস্থিত হবেন হেলেন জেরিন খান এমপি, বিএনপির সংসদ সদস্য। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে তাকে পেয়ে যাব। আমরা আপাতত মোস্তফা আকমলের সাথে আলোচনাটা শুরু করে দিতে চাই। আকমল ভাই, আপনি নিশ্চয়ই জানেন যে সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, এবং একই সাথে এই যে প্রচার সামগ্রীগুলো যে প্রস্তুত করা হয় সেই প্রস্তুতের বেলায়ও অনুষ্ঠানের মূল বিষয়, উদ্দেশ্য এবং বার্তাকে প্রাধান্য দিতে বলা হয়েছে। আপনার কি মনে হয়, আপনি তো দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সাথে যুক্ত, আমরা কি আগের কোনো সরকারের আমলে এ ধরনের সিদ্ধান্ত দেখেছি কিনা, কিংবা এটি সরকারের এই পদক্ষেপটা সরকারের কিভাবে আপনি দেখবেন, ব্যাখ্যা করবেন? না, এটা আপনাকে ধন্যবাদ। এটা অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ, এবং দেখবেন যে এই পরিপত্রটা জারি হলো দুপুর 12টার দিকে, তখন আমরা এই নিউজটা পেলাম, এবং এটা অত্যন্ত একটা আশাব্যঞ্জক। আর এটা অতীতের খুব নিকট অতীতে আমরা দেখিনি। নিকট অতীতে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে একটা ক্ষমতা কেন্দ্রিক বা একটা সবকিছু নিজেকে এক্সপোজ করা, মানে একটা অন্য ধরনের রাজনৈতিক সংস্কৃতি সেখানে ছিল। সেই সংস্কৃতি থেকে বের হয়ে আসার যে একটা উদ্যোগ, সেই উদ্যোগটা কিন্তু উদ্যোগের প্রেক্ষাপটটা তৈরি হয়েছে গত বছরের, মানে 24-এর 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানের পরে যে জন আকাঙ্ক্ষার রাজনীতির একটা ধারা তৈরি হলো, সেখান থেকে এই পরিবর্তনের যাত্রাটা শুরু। এবং এই পরিবর্তনের অঙ্গীকার নিয়েই কিন্তু ছাত্র জনতা গণ অভ্যুত্থান ঘটিয়েছে এবং ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে। সেই জায়গা থেকে এটা শুরু, এবং সেটার কিছুটা প্রতিফলন আমরা আজকের যে পরিপত্র সেটার মাধ্যমে দেখতে পেলাম। কিন্তু এর আগেও কিন্তু আমরা কিছু দেখতে পেয়েছি, এবং আমাদের সাথেও ধরেন আজকের যে প্রধানমন্ত্রীর যে এই পরিপত্রটা, তার যে এই নির্দেশনাটা জারি হলো, এটাকে আপনি যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে এটা কিন্তু ওনাদের বিএনপির যে রাজনীতির যে ধারা, সেটা কিন্তু জিয়াউর রহমানের হাত ধরে 1978 সালে যে বিএনপির যাত্রা শুরু হয়, সেই যে জিয়াউর রহমানের অল্প কিছু দিনের যে রাজনীতি, 3-4 বছরের যে সরকার পরিবর্তনের পরিচালনার যে অভিজ্ঞতা, সেখানেও আপনি দেখবেন যে ওনার তারেক রহমানের বাবা প্রয়াত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতির ধারাও কিন্তু অনেকটা এরকম ছিল। এরপরে ওনার মা যখন প্রধানমন্ত্রী ছিলেন, মরহুমা বেগম খালেদা জিয়া, ওনার সময় দেখবেন যে রাজনীতির একটা কালচার ছিল, সেখানে কিন্তু কোনো কিছু ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো বা এরকম খুব একটা আমরা দেখিনি, যে কৃত্রিম যেটা, সেইটার ধারাবাহিকতাই আমরা বলবো যে তারেক রহমানের কিন্তু এই অঙ্গীকার ছিল নির্বাচনের আগে। রাষ্ট্র সংস্কারের যে 31 দফা রূপরেখা উনি এর আগে দিয়েছিলেন লন্ডন প্রবাস জীবনে, সেটারই আমরা একটা প্রতিফলন দেখলাম, এবং আজকের গণমাধ্যমগুলো কিন্তু বেশ গুরুত্ব সহকারে এই সংবাদটি প্রচার করেছে, আপনি দেখেছেন। ধন্যবাদ আপনাকে মোস্তফা আকমল। এ পর্যায়ে আমরা হেলেন জেরিন খান এমপি, আপনার কাছে আসতে চাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনি, স্বাগত আপনাকে আমাদের দেশ সন্ধ্যার আয়োজনে। আমরা আসলে আলোচনা শুরু করেছি যে সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সরকারের তরফ থেকে, এই বিষয়টি নিয়ে, এবং প্রথমে এই বিষয়টি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো যে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে, এবং সহ আলোচক হিসাবে অনেক দিন পরে পেলাম মোস্তফাকে, তাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা যে নতুন বন্দোবস্তের কথা বলেছিলাম, আপনি জানেন যে এই যে জুলাই অভ্যুত্থানের অন্যতম যে স্লোগানটা ছিল, সেটা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই, নতুন বন্দোবস্ত দেখতে চাই। কিন্তু সেটা আমরা হতাশ হয়েছিলাম বিগত 18 মাসে অন্তর্বর্তীকালীন যে সরকারটি ছিল, তাদের কাছ থেকে কিন্তু আমরা ওই ধরনের কিছু পাচ্ছিলাম না। কিন্তু আমাদের এটা তো সত্যি, এই দলের, জাতীয়তাবাদী দলের কিংবা এই বর্তমান প্রধানমন্ত্রী যেই দল থেকে আজকে জনগণের ম্যান্ডেট নিয়ে 2/3 মেজরিটির চাইতে বেশি ভোট পেয়ে যেই দলটি সরকার গঠন করেছে, সেই দলের প্রধান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর একজন সামান্য মানে কি বলবো, কর্মী হিসাবে নিজেকে তো অবশ্যই গর্ববোধ করছি, ধন্য মনে করছি। এবং এই যে নতুন বন্দোবস্ত, যেটা আমি বলছিলাম, যে মাননীয় প্রধানমন্ত্রী একদম ডে 1 থেকে, আপনি জানেন যে গত বছরের 25শে জুলাই যে তিনি দীর্ঘ বছর তাকে
অন্যায়ভাবে দেশ 17 থেকে বছর। বাইরে থাকতে হয়েছে। তারপরে তিনি যে এখন দেশে প্রত্যাবর্তন করলেন, তিনি 25শে ডিসেম্বর তিনি জনগণের মানে সামনে যে বক্তব্যটা রেখেছিলেন, সেটা যে আই হ্যাভ এ প্ল্যান, নতুন এক মানে তার যে একটা প্ল্যান আছে, সে তাই ওই দিনই কিন্তু এরপর থেকে আমরা দেখছি একের পর এক কিন্তু তিনি নতুন একটা এক্সাম্পল সৃষ্টি করছেন, যেটা কিন্তু আমরা কোনো এক সময় কিংবা ধরেন আমরা সচেতন নাগরিক যারা আছি কিংবা পলিটিক্স নিয়ে যারা চিন্তা করি, দেশ বিদেশের রাষ্ট্রপ্রধানদেরকে যেই ধরনের অ্যাক্টিভিটিস দেখি কিংবা উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের যেভাবে আমরা দেখি, সেই রকম একজন রাষ্ট্রপ্রধান বাংলাদেশে আসুক। হ্যাঁ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা এখানে উল্লেখ করা হলো। সেই দিক থেকে আমি বলবো যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সরাসরি রাজনীতি করার সুযোগ তার সাথে হয় নাই, কিন্তু তাকে দেখেছি আমি, এটা ঠিক। আমি খুব ছোটবেলা, আমার বাবাও একজন বিএনপির জাগদল থেকে একজন নেতা ছিলেন, সেই হিসাবে আমি দেখেছি, কিন্তু তার সাথে সরাসরি রাজনীতি করার সুযোগ হয়নি। সেই দিক থেকে আমি বলবো যে আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমারও কখনো সুপ্ত বাসনা ছিল যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিংবা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলেছেন, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিষয়টাই সবসময় আসে, কারণ তিনি যেমন একদম স্বজন প্রীতির ঊর্ধ্বে ছিলেন, তিনি যেমন খুবই সাধারণ জীবনযাপন করতেন মাটি ও মানুষের সাথে, এবং অনেক গল্প আছে তার, যে তার ওখানে গেস্টটা খেতে গেলে কেউ খেতে চাইতেন না, তার আগেই তিনি বলতেন না 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 এই কি জানি আমরা একটু পরে আসি, মানে অর্থাৎ ধরেন লাঞ্চের সময় হলে বলতো যে কেউ যদি তাকে 2টা ইনভাইট করা হতো, বলছে না আমি একটু 2:30টার দিকে আসি, মানে লাঞ্চটা পার হয়ে কেউ কিন্তু যেতে চাইতেন না, কারণ এত সিম্পল উনি খাবার খেতেন, কিংবা কেউ গেলে গেস্ট অ্যাপয়েন্ট করতেন। তারপরে তার ওই যে মানে পরিবারের কোনো সদস্যকে কেউ কিন্তু চিনত না, এই দেশের কোনো জনগণ তার পরিবারের কোনো সদস্যকে একমাত্র তার স্ত্রী এবং সন্তানদের ছাড়া কেউ কিন্তু দেখে নাই, তার নিজের ভাই কিংবা নিজের আত্মীয় স্বজন। তো সেই হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তো একটা বিশাল এই ধরনের গল্প ছিল। এটা তো সেই কত বছর আগেকার কথা, এই জেনারেশন কিন্তু এটা জানেই না, কিংবা এই জেনারেশনের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ওই যে চিন্তা চেতনা কিংবা ওইটার সাথে কিন্তু তারা মানে কি বলবো রিলেটেড না, কিংবা তারা ওইটার সাথে কানেক্টেড হয়ই নাই, কারণ তারা তো এই 17 বছর এই দুঃশাসন দেখেছে, অত্যাচার দেখেছে, নির্যাতন দেখেছে, এবং ফুলে ফিপে মানে দেখা গিয়েছে যে আজকে যে রাজনীতি শুরু করেছে 6 মাস পরই দেখা গিয়েছে শত শত কোটি টাকার মালিক হয়েছে, 1 বছর পরে কেউ 1000 কোটি টাকার মালিক হয়েছে। এইটাই কিন্তু এই জেনারেশন দেখেছে। এই জেনারেশন দেখে নাই যে রাজনীতির মানেই হচ্ছে স্যাক্রিফাইস, এইটা কিন্তু এই জেনারেশন দেখে নাই। তো সেই দিক থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেদিন থেকে শপথ গ্রহণ করলেন, শপথ গ্রহণের দিনই আপনার মনে আছে তিনি কিন্তু ঘোষণা দিলেন কি, কোনো এমপি মন্ত্রী কোনো গাড়ি নেবে না, কোনো প্লট নেবে না, এই যে শুরু করেছেন। এবং নিজে গাড়ি নিলেন না, তিনি বাড়ি এখন পর্যন্ত নিজে বাড়িতেই থাকেন, তিনি প্রাইম মিনিস্টারের যে বাড়ি সেখানে উঠেন নাই, তিনি বা ইভেন ড্রাইভার নেয় নাই, ইভেন তেলের খরচটা পর্যন্ত নেন নাই, সিম্পল জীবনযাপন করা, প্রোটোকল ছাড়া করা। এবং লাস্টলি যেটা হয়েছে যে আপনি দেখেছেন যে বহর যে তিনি যে চায়না এবং মালয়েশিয়া গেলেন, এটা কিন্তু দীর্ঘ বছর যাবৎ কিন্তু মানুষ দেখে নাই যে রাষ্ট্রপ্রধান এত ছোট আকারে বহর নিয়ে বিদেশ ট্যুর করে। তো এই যে তিনি নতুন নতুন উদাহরণ সৃষ্টি করেছেন, তার লেটেস্ট হলো আজকের যে প্রোগ্রাম। ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য হেলেন জেরিন খান এমপি। জি, আমি এই পর্যায়ে মোস্তফা আকমল আপনার কাছে জানতে চাই, যেটি আপা বলছিলেন যে রাজনীতি মানেই হচ্ছে স্যাক্রিফাইস, এবং জেনারেশন টু জেনারেশন গ্যাপ তো থাকবে, এটা খুবই স্বাভাবিক। এবং আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় যা দেখেছি, এখন নিশ্চয়ই তার থেকে আরো ভিন্ন কিছু দেখতে পাচ্ছি। কিন্তু আপনার কি মনে হয় মোস্তফা আকমল, যে নেতাকর্মীদের মধ্যে বা দলীয় যে নেতাকর্মীরা রয়েছেন, কেন্দ্রীয় পর্যায়ে যারা রয়েছেন এবং প্রান্তিক পর্যায়ে যারা রয়েছেন, তাদের মধ্যে আসলে সমন্বয়টা হচ্ছে কিনা সঠিকভাবে? জি, আপনার প্রশ্নটা এই সময়ের খুবই প্রাসঙ্গিক। সেটা হচ্ছে হেলেন জেরিন আপা যেটা বললেন, আমি আপনাদের সমস্ত রাজনীতিবিদদের প্রতি সম্মান রেখেই বলতে চাই যে তারেক রহমান প্রধানমন্ত্রী যে কাজগুলো করছেন, আমি মনে করি এটা উনি করছেন উনি একটা স্ট্যান্ডার্ড সেট করার জন্য, একটা দৃষ্টান্ত স্থাপন করার জন্য। কারণ হচ্ছে যে প্রধানমন্ত্রীর দপ্তরে 150 টাকার খাবার, তারপরে হচ্ছে উনি গাড়ির তেল ব্যবহার করেন না,
উনি নিজের গাড়িতে চড়েন, উনি ইয়ে নেন নেই, উনি বাড়ি মানে সরকারি বাড়ি নিচ্ছেন না, ওনার অফিসে এসি থাকে 25 ডিগ্রি সেলসিয়াসে, তারপরে ওনার অফিসে অযথা ইলেকট্রিসিটি খরচ হয় না, মানে লাইট জ্বালান না উনি এরকম। আমরা কিছুদিন আগে ওনার সাথে মিট করেছিলাম টেলিভিশনে, আমরা যারা বিভিন্ন টেলিভিশনে আমরা বার্তা বিভাগের দায়িত্বে আছি আমাদেরকে, তো ওখানেও উনি অনেকগুলো কথা বলেছেন। এর মধ্যে খুব ইম্পর্টেন্টলি কয়েকটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে উনি এই দেশকে সিঙ্গাপুর বা মালয়েশিয়া বানাতে চান না, উনি এই দেশকে এখন যে অবস্থায় আছে এই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে একটা স্বস্তির, একটা শান্তির অথবা একটা শৃঙ্খল দেশ বানাতে চান। কারণ ওনার কথা হচ্ছে যে উনি বলতেছিলেন খুব আক্ষেপ করে যে এই দিনটা মানে উনি যদি 24 ঘন্টা কাজ করার সুযোগ পেতেন তাহলে হয়তো কিছু করতে পারতেন। কারণ উনি বলেছেন যে আমাদের যে বয়স হয়েছে এবং সামনে যতটা সময় আছে কাজ করার তাতে খুব বেশি সময় না, তাতে 48 ঘন্টার দিন হলে হয়তো কিছু করা যেত এরকম। ওনার মধ্যে কিন্তু এই কাজ করার অনেক তাড়া আছে। তো এইটা উনি করছেন, এই যে ব্যয় সংকোচন একজন প্রধানমন্ত্রীর দপ্তরে আসলে এই 100-150 টাকার বা 200-250-500-1000 টাকার হিসাব আসলে রাষ্ট্রের হিসাবের তুলনায় কিছুই না। এই ব্যয় সংকোচন মানে রাষ্ট্রের একটা বিশাল সাশ্রয় হবে সেটা না, এটা আমি মনে করি এটা হচ্ছে উনি এক্সাম্পল তৈরি করার জন্য, দৃষ্টান্ত তৈরি করার জন্য। আর এই দৃষ্টান্তটা কিন্তু উনি এই জন্যই করতে চান কারণ দিন শেষে কিন্তু লিডারই রাস্তা দেখায়, উনি আসলে রাস্তাটা দেখাচ্ছেন। এখন এই যে রাজনীতিবিদদের বিশেষ করে এই সংস্কারটা বা এই অনুকরণীয় দৃষ্টান্তগুলো অনুসরণ করবে হচ্ছে তার নিজেদের লোকজন। এখান থেকে আমি আপনাকে বলতে চাই যে বিএনপির নেতাদের, মন্ত্রীদের যারা আছেন প্রথম সারির থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সবার উচিত হচ্ছে তারেক রহমানকে অনুসরণ করা, বা তারেক রহমান যেটা চায় তাদের রাষ্ট্র সংস্কারের যে 31 দফার রূপরেখা আছে, আরও যা যা ইদানিংকালে আমরা তার বক্তৃতা বিবৃতি যা কিছু আমরা পেয়েছি সবখানে কিন্তু তিনি বলেছেন একটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, বৈষম্যহীন এবং হচ্ছে প্রতিহিংসাহীন এরকম একটা রাজনৈতিক কালচার শুরু করতে চান। অতীতের যে হিংসা বিবেক হানাহানির যে রাজনীতি ছিল, লুটপাটের রাজনীতি ছিল, দুর্নীতির রাজনীতি ছিল, সেটার থেকে বেরিয়ে আসতে চান। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কি সেখান থেকে বের হতে পেরেছি? আমি মনে করি না। আমি আমার মাঠের সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে এবং নিউজ রুমে আমরা সবসময় বিভিন্ন দিকে আমাদের চোখখান খোলা রাখি, সেই দৃষ্টিকোণ থেকে বলবো যে তারেক রহমান যা করতে চাচ্ছেন, যে দৃষ্টান্ত স্থাপন করতে চাচ্ছেন, সেটা নেতাকর্মীরা বা দলের লোকজন সেটা মেনটেন করছেন না, বেশিরভাগ ক্ষেত্রেই করছেন না। কারণ আপনি পত্রিকার পাতা খুললে, টেলিভিশন খুললে, রেডিও খুললে আপনি সংবাদপত্রে প্রতিনিয়ত নিউজ পাবেন যে এই বিভিন্ন জায়গায় কিন্তু এই তাকে অনুসরণ না করে বরঞ্চ নিয়মের ব্যত্যয় হচ্ছে। বিভিন্ন ধরনের আমরা এরকম হানাহানি, রাজনৈতিক বিভেদ, দ্বন্দ্ব, রেষারেষি, মারামারি এরকম নানা ধরনের খবর পাচ্ছি, যেটা এই 24-এর আকাঙ্ক্ষা, যেটা আপা বললেন 24-এর সেই আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ না, এবং তারেক রহমান যে নতুন রাজনীতির ধারা সূচনা করতে চান সেটার সাথে মানে সঙ্গতিপূর্ণ না। সে জায়গাটায় কিন্তু যথেষ্ট হোঁচট আছে, এবং এটা আমরা স্পেসিফিক বিভিন্ন কয়েকটা ক্ষেত্রে আমরা দেখতে পাই যে হাটবাজার কেন্দ্রিক, তারপরে হচ্ছে আপনার টেন্ডার কেন্দ্রিক, তারপরে হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন কমিটি কেন্দ্রিক, তারপরে হচ্ছে সরকারি দপ্তরে বিভিন্ন ধরনের আমরা এগুলা নিউজগুলো পাই সেখানে। তো আমি আশা রাখবো যে এই জায়গা থেকে বের হয়ে এটা আসলে বিএনপি যদি নিজেদের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করে তাহলে কিন্তু এরপরে বিরোধী দল বা অন্যান্য যারা আছে তারা কিন্তু তখন এটা অনুসরণ করতে বাধ্য হবে, এবং এইভাবেই কিন্তু রাজনীতির যে সংস্কার চাই আমরা, জন আকাঙ্ক্ষার যে রাজনীতির বাস্তবায়ন দেখতে চাই, সেটা সম্ভব হবে। জি, এবং তরুণ নেতৃত্ব নিয়ে বিএনপি আসলে কতখানি এগিয়ে গেল এই প্রসঙ্গেও আসতে চাই আপনার কাছে, দুজনের কাছে আসবো, হেলেন জেরিন খান এমপি আপনার কাছেও আসবো, তবে একটি বিরতির পরে ফিরতে চাই। দর্শক, দেশ সন্ধ্যা থেকে নিচ্ছি একটি বিরতি, সাথেই থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করছি রাজনীতির নতুন মাত্রা এই বিষয়টি নিয়ে, এবং এ পর্যায়ে হেলেন জেরিন খান এমপি আপনার কাছে জানতে চাই যে বিরতিতে যাওয়ার আগে বলে গিয়েছিলাম যে তরুণ নেতৃত্ব নিয়ে বিএনপি আসলে কতখানি ভাবতে পারলো, বিশেষ করে ক্ষমতা গ্রহণের পর। আপনি আসলে কি দেখতে পান, যেহেতু আপনি দীর্ঘ একটা সময় ধরে তরুণদের প্রতিনিধি ছিলেন? এবারের পার্লামেন্ট তো আপনি জানেন যে তরুণ নেতৃত্বে ভরা, সম্ভবত প্রায় 62% হলো তরুণ রাজনীতিবিদ। সেই দিক থেকে আমি তো বলবো যে তরুণদের নিয়েই আসলে বিশেষ করে
চিন্তা করা হচ্ছে এবং বাজেটটি যে দেওয়া হলো সেখানে কিন্তু তরুণদের সামনে রেখেই কিন্তু বাজেটটি দেওয়া হয়েছে। তো তো সেই দিক থেকে আমি মনে করি যে তরুণদেরকে মানে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। এই জায়গায় কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব থাকার কোনো নাই, বিষয় নাই। কিন্তু মোস্তফা আকমল যেটা বলছিলেন সেটা হলো যে আপনি প্রশ্ন করছিলেন তার উত্তরে বলছিলেন যে আসলে আমাদের মেইন মানে মাননীয় প্রধানমন্ত্রী যে চিন্তা চেতনা এবং যে স্পিড যেভাবে তিনি কাজ করতে যাচ্ছেন এটা কি একদম তৃণমূল পর্যায়ে পর্যন্ত যেতে গেল কিনা। হ্যাঁ, এই জায়গায় আমি একটু বলবো, কারণ কি আমাদের এখানে কিন্তু একটা মূল্যবোধের বিরাট অবক্ষয় হয়েছে। আপনি বললেন যে আমার দীর্ঘ বছর রাজনীতি, দেখেন আমরা যখন রাজনীতি এসেছি তখন কিন্তু রাজনীতিতে যারাই আসতো তারা তাদের জীবনকে স্যাক্রিফাইস করতো। রাজনীতি থেকে তারা কিছু পাওয়ার জন্য আসতো না, তারা রাজনীতিতে বরং দেবার জন্য আসতো। পরিবারের বাড়ি ঘর জায়গা জমি সব বিক্রি করে দিয়ে রাজনীতি করতো। এবং আমি অনেক অসংখ্য এমপি মন্ত্রী পেয়েছি যারা মারা যাওয়ার আগে মানে চিকিৎসা পর্যন্ত করতে পারে নাই, মানে অর্থনৈতিক এতটা কষ্টে তারা জীবনযাপন করতো। তো সেইটা দেখে কিন্তু মানে আমরা রাজনীতিতে এসেছি। কিন্তু দেখা গেল যে এই 17 বছরে যারা রাজনীতিতে এসছে এবং তরুণ সমাজ যেটা সত্যিকার অর্থে দেখেছে সেটা হলো যে রাজনীতিবাদী মানে পাওয়া, মানে আজকে আমি রাজনীতি এসে মানে ঠিক এক সপ্তাহ পরেই বললে যে আমি কি পেলাম, এ রাজনীতি করছে আমাকে কি দিল। রাজনীতিতে তো দেওয়া মানে কি পেলাম কি পাবো এই জন্য না, রাজনীতিতে তো আসলে তুমি দেবার জন্য। এবং দেখা গিয়েছে যে রাজনীতি অনেকটা ব্যবসায় পরিণত হয়েছিল এবং সবচেয়েতে এইটা হলো এমন ব্যবসা যেখানে সবচেয়ে দ্রুততম সময়ে সে মানে অর্থ সম্পদের মালিক হতে পারতো। এই তরুণ সমাজ কিন্তু বিগত 17 বছর এইটাই দেখেছে, তারা কিন্তু ওইটা দেখে নাই। মানে বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে 2006 পর্যন্ত যে রাজনীতিটা বাংলাদেশে ছিল সেই রাজনীতিতে আপনার মানে যারা রাজনীতিবিদ করতো আপনি 91 থেকে 96 পর্যন্ত আমি বলতে পারবো বিএনপির 80% এমপি মন্ত্রী তারা মানে ক্ষমতা থেকে চলে যাবার পরে তারা সবাই কিন্তু ভাড়া বাসায় উঠেছিল। তাদের এমপি হোস্টেলেই থাকতেন এবং চলে যাওয়ার পরে এবং তারা হয়তো প্লট পেয়েছে কিন্তু প্লটটা যে করবে সেই সময় সামর্থ্য কিন্তু তাদের ছিল। কিন্তু বর্তমান সময়ে রাজনীতির মাঠ কতটুকু সংযত দেখেন না, এই যে আমি বললাম যে মূল্যবোধের যে চরম অবক্ষয়, এখন মাননীয় প্রধানমন্ত্রী যে সেই নিঃস্বার্থ রাজনীতি করছে, উনি তো নিজেও প্রতিশোধের রাজনীতি চান না, প্রতিশোধের রাজনীতিও চাচ্ছেন না, আর একেবারেই স্যাক্রিফাইসের রাজনীতিটা উনি নিয়ে যেতে চাচ্ছেন। কিন্তু এই যেটা যে এখন পর্যন্ত কিন্তু আমরা সেই জায়গায় যেতে পারছি না, কারণ এই যে তরুণ সমাজ তাদের মাইন্ডসেটে তো ওইটাই যে রাজনীতি মানে আমি এখান থেকে অতি দ্রুত বড় লোক হব, অতি দ্রুত জায়গা জমির মালিক হয়ে যাব। এই জায়গায় যাওয়ার জন্য একটু সময় লাগবে, হয়তোবা সেটা এমনও হতে পারে যে 1 বছর লাগতে পারে, 2 বছরও লাগতে পারে। তবে আসার কথা হলো যে এটা যে একদম আপনার মূল যে মানে প্রধানমন্ত্রী আমাদের দেশের কি হয় যে মাননীয় প্রধানমন্ত্রী যিনি থাকেন তিনি যা করেন ওটা কিন্তু একদম ওয়ার্ল্ড লেভেল পর্যন্ত সেইটা কিন্তু ছড়িয়ে পড়ে। হ্যাঁ, তো এখন মাননীয় প্রধানমন্ত্রী যেটা শুরু করেছেন, তিনি যে সততার রাজনীতি, তিনি যে স্যাক্রিফাইসের রাজনীতি, তিনি যে একেবারেই দেখা যায় যে 24 ঘন্টার 19 ঘন্টা তিনি যে পরিশ্রম করছেন এই রাজনীতি, এইটা মানে দেখে দেখে একটা সময় আমি মনে করি যে এই যে তরুণ প্রজন্ম তারা হয়তো ইউজড টু হবে। কিন্তু এই মুহূর্তে এটা মানে এটা ফ্যাক্ট যে আমাদের মূল্যবোধের চরম অবক্ষয় হয়েছে। এই মূল্যবোধেরই কিন্তু এই অবক্ষয় ঠেকাতে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বারবার করে কিন্তু তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তৃতা বিবৃতি দিচ্ছেন এবং এক্সাম্পল সৃষ্টি করার চেষ্টা করছেন। ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। আমরা একটু সংসদের দিকে চোখ বুলাতে চাই যে আমরা সংসদে দেখছি যে নানান ধরনের আলোচনা চলছে, বিশেষ করে বাজেট অধিবেশন ছিল এবং এখানে শুধু আয় ব্যয় বা কর বরাদ্দের মধ্যেই এই আলোচনাটা সীমাবদ্ধ থাকেনি। মোস্তফা আকমল, আপনার কাছে প্রশ্ন যে আমরা দেখেছি ইসলামী ব্যাংক ইস্যু চলে এসেছে, আবার 71-এ জামাতের ভূমিকা নিয়েও বেশ কিছু আলাপ আলোচনা উঠে এসেছে, তারপরে প্রধানমন্ত্রীর সফর ছিল মাঝে। সবকিছু মিলিয়ে আপনি আসলে এইবারের সংসদের দ্বিতীয় অধিবেশনটা কিভাবে ব্যাখ্যা করবেন, কেমন চলছে? দেখুন, এইবারের যে সংসদ অধিবেশনটা বাজেট অধিবেশন শেষ হলো, এই অধিবেশনটা কিন্তু খুব প্রাণচাঞ্চল্য ছিল
এবং আক্ষরিক অর্থেই যে সংসদীয় গণতন্ত্রের যে চর্চা সেটা আমরা দেখতে পেয়েছি। এখানে তুমুল বিতর্ক ছিল, সরকারি দল, বিরোধী দল, এবং এর চেয়েও দেখেছি যে খুব কার্যকর ভূমিকা রেখেছে অল্প কয়েকজন স্বতন্ত্র সংসদ সদস্য। তাদের কণ্ঠ কিন্তু খুব উচ্চ ছিল। হ্যাঁ, তারা কিন্তু এখানে ব্যাপক ভোকাল ছিলেন, কঠোর সমালোচনা করেছেন, প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন। হাসনাত আবদুল্লাহকে আপনি দেখেছেন, নাহিদকে দেখেছেন, প্রধানমন্ত্রীকে তারা জবাবদিহিতার আওতায় আনতে চেয়েছেন বা এনেছেন। তো সেদিক থেকে বলবো যে সংসদীয় গণতন্ত্রের যে চরিত্র সেটা আমরা লাস্ট বাজেট অধিবেশনে দেখেছি। সেখানে পক্ষ বিপক্ষ ব্যাপক ডিবেট হয়েছে। এই ডিবেটের পরে কিন্তু যখন বাজেট অধিবেশনটা শেষ হলো তখন কিন্তু দেখেছেন আপনি যে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা এরা হ্যান্ডশেক করেছে এবং একে অপরকে অভিনন্দন জানিয়েছে। এবং জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান কিন্তু প্রেস ব্রিফিং করে বলেছেন যে আমরা যে ছায়া বাজেট দিয়েছিলাম, যেটা ওনারা যে একটা বিকল্প বাজেট দিয়েছিল, যে সেই বিকল্প বাজেটেরই প্রতিফলন হয়েছে। তার মানে কি? তার মানে গণতন্ত্রের চর্চায় বিরোধিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু থাকবে না প্রতিহিংসা, থাকবে না প্রতিশোধ। এখানে একটু উল্লেখ করি, একটু পিছনে যাই। সেটা হচ্ছে কালকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কিন্তু একটি বক্তৃতা খুবই মানুষকে আবেগতাড়িত হয়েছে এবং খুবই করেছে, এবং দেখবেন খুবই এটা আজকেও বিভিন্ন আমাদের গণমাধ্যম সহ বিভিন্ন লেভেলে এটা খুব চর্চিত একটা বিষয়। সেটা হচ্ছে উনি কালকে কিন্তু একটা বক্তৃতা দিয়েছেন খুবই স্পেসিফিক, যে ওনার মা নির্যাতিত হয়েছেন, ওনার ভাই নির্যাতিত হয়েছেন। আমি খুব সংক্ষেপে বললাম যে ওনার যদি মা বেঁচে থাকতেন বা আরাফাত রহমান কোকো বেঁচে থাকতেন, উনি বলেছেন যে তাদেরকে যদি আমি জিজ্ঞেস করতাম যে এখন আমার প্রতিশোধ নেওয়ার সুযোগ হয়েছে, তা আমি কি প্রতিশোধ নেব নাকি, তো বলছে ওনাদেরকে আমি চিনি, ওনারা বলতেন না, প্রতিশোধ নেওয়া যাবে না। সেই কথাটা ছিল খুবই হৃদয়স্পর্শী, খুবই মর্মস্পর্শী। তার মানে উনি কিন্তু ওনার অবস্থান খুব পরিষ্কার করেছেন। ওনার এখন প্রতিশোধ নেওয়ার সামর্থ্য আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন, কিন্তু উনি প্রতিশোধ নেবেন না, উনি প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করেন না। তারই কিন্তু প্রতিফলন আমরা দেখলাম সংসদ অধিবেশনে। হ্যাঁ, এখানে ৭১-এর ভূমিকা নিয়ে ডিবেটটা আসলে দীর্ঘ, এই ডিবেট চলবে, এটা রাজনীতির একটা পার্ট, এটাকে আপনি কখনোই এড়িয়ে যেতে পারবেন না। এটা বিএনপির এমপিরা জামাতকে বরাবর যেভাবে আক্রমণ করে ওইভাবেই করেছে, জামাত তাদের মতো করে উত্তর দিয়েছে, এটা চলবে। কিন্তু এর মধ্যে কয়েকটা বিষয় আমি উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে যে ইসলামিক ব্যাংক, ধরেন ইসলামিক ব্যাংকটা যেভাবে প্রথমে বিগত সরকারের আমলে, এটা মানে আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে ইসলামিক ব্যাংকটা দখল হয়ে গেল, এরপর কেয়ারটেকারের আমলে আবার নতুন একটা পরিচালনা পর্ষদের আন্ডারে আবার চলে গেল, এখন আবার বাংলাদেশ ব্যাংক, ঠিক আছে, বাংলাদেশ ব্যাংক সকল বাণিজ্যিক ব্যাংকের অভিভাবক, তারা নতুন একটা পদ্ধতির মাধ্যমে আবার এটাকে নিয়ে আসলো, বা এখন আবার এই ব্যাংকটাকে পুনরুজ্জীবিত বা আবার আরো শক্তিশালী করার বা টিকিয়ে রাখার চেষ্টা করছে। সেই জায়গাটা এই প্রক্রিয়াটা ঠিক আছে, এটা ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নেই। কিন্তু এই যে ইসলামিক ব্যাংক একটা অনেক বড় ব্যাংক, হ্যাঁ, এই ব্যাংকটার যে আয় ব্যয়, এই ব্যাংকের আয়ের টাকা কোথায় যায়, কিভাবে খরচ হয়, কোন খাতে খরচ হয়, সেটা কি রাষ্ট্রবিরোধী কোনো ব্যবস্থার সাথে জড়িত কিনা, এই বিষয়গুলো আসলে অনুসন্ধান করার দরকার। কারণ এই বিষয়ে প্রশ্ন উঠেছে, তো প্রশ্ন উঠলে এই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের খুঁজতে হবে, এবং এটাই গণতন্ত্রের চর্চা। তো সেদিক থেকে ঠিক আছে। আর একটা বিষয় আপনাকে আমি এই বাজেটের ব্যাপারে বলতে চাই, সেটা হচ্ছে যে এই বাজেটটা হচ্ছে 9 বিলিয়ন, সরি কত, 9,38,000 তো এই যে এই বড় বাজেটটার একটা নিয়ে কিন্তু একটা বড় সমালোচনা আছে। সেটা হচ্ছে সামাজিক সুরক্ষার অধীনে যে কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা, মানে যেটা পাশ হয়েছে, যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এগুলো নিয়ে কিন্তু ব্যাপক সমালোচনা হচ্ছে যে এই টাকা কোত্থেকে আসবে বা এটা কিভাবে কি হবে। এখানে কিন্তু আমরা প্রধানমন্ত্রীর সাথে আমাদের যে সচিবালয় একদিন বৈঠক হয়েছে, ওখানে কিন্তু খুব স্পষ্ট করে বলেছেন যে ওনার কাছে একটা রাফ হিসাব আছে যে আমাদের প্রায় $16 বিলিয়ন পাচার হয়ে যায়। আর দুর্নীতি তো একটা বড় ঝামেলা আমাদের আছে এই অর্থনীতিতে। তো ওনার সুনির্দিষ্ট পরিকল্পনা হচ্ছে যদি উনি এই অর্থ পাচার এবং দুর্নীতি ঠেকাতে পারেন, তাহলে এখান থেকে একটা বিশাল অর্থ সেভ হবে। এই অর্থটাই উনি আসলে এই কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, আরো যে সামাজিক সুরক্ষার যে ব্যয়গুলো আছে, উনি প্রধানমন্ত্রীর হিসাব হচ্ছে যে এইটা দিয়ে খুব
খুব সাবলীলভাবে এই খরচ নির্বাহ করা যাবে যদি ওইটা, এবং উনি খুব আত্মবিশ্বাসী যে এটা ওনার পক্ষে, উনি আত্মবিশ্বাসী যে এটা উনি করতে পারবেন। কিন্তু আমরা অতটা আশ্বস্ত হতে পারছি না, কারণ এই মাটি অনেক উর্বর। এখানে তো আমরা দেখেছি যে আপনি যতভাবে আটকাতে চান, ফাঁকফোকর দিয়ে দুর্নীতিবাজ, লুটেরা, হ্যাঁ, এগুলা বের হয়েই যায়। এখন এটাই হচ্ছে চ্যালেঞ্জ। অর্থাৎ সুশাসনের জন্য যে নিশ্চিতের যে হ্যাঁ, একটা এটা খুব, বিষয় থাকে, হ্যাঁ, ওটা রয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী খুব স্পষ্ট করে বলেছেন দুর্নীতি রোধ করা গেলে এবং সুশাসন নিশ্চিত করতে পারলে এই যে বাজেট, এই যে লক্ষ্য, এই প্যারামিটার, এগুলো মেনটেন করা কোনো কিছু অসম্ভব কিছু না। কিন্তু প্রশ্ন ওখানে যে এটা করতে পারলে, এখন আমাদের চরিত্র তো জানেন, যে যেখানে সুযোগ পায় সেখানেই সে চুরি করে। এবং রাজনৈতিক সহনশীলতার বিষয়টা নিয়েও একটু প্রশ্ন তুলতে চাই, তবে একটি বিরতির পরে আসবো আপনাদের দুজনের কাছে। দর্শক, দেশ সন্ধ্যা থেকে নিচ্ছে আরেকটি বিরতি, সাথেই থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আজকে আমরা দেশ সন্ধ্যায় কথা বলছি রাজনীতির নতুন মাত্রা এই বিষয়টি নিয়ে, এবং এ পর্যায়ে হেলেন জেরিন খান এমপি, আপনার কাছে জানতে চাই যে অনেকেই বলছেন, বিশ্লেষকরা এইভাবে ব্যাখ্যা করছেন যে প্রধানমন্ত্রী যে ধরনের রাজনৈতিক সহনশীলতা দেখাচ্ছেন, এটি করে ভবিষ্যতে সুশাসন নিশ্চিতের জন্য এটি একটি চ্যালেঞ্জ হয়েও দাঁড়াতে পারে। আপনি আসলে কিভাবে দেখেন বা ব্যাখ্যা করবেন? আমি মনে করি না চ্যালেঞ্জ হবে, কারণ কি সরকারে যারা থাকে তাদের সহনশীল হতে হবে, এটাই এক্সাম্পল দিতে। আমি দেখেছি আমার প্রিয় নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমি দীর্ঘ বছর একদম কাছাকাছি থেকেছি। আমি আমার মাকে যত না সময় দিয়েছি তার চেয়ে তো কয়েকশো গুণ বেশি তাকে সময়, তার সাথে সময় কাটিয়েছি, তার পাশাপাশি থাকার চেষ্টা করেছি। কি মানে সে কি চান, কিভাবে তাকান, তার মানে তাকানির মধ্যে কি বলতে চান, এগুলো সবসময়ই করতাম। তো আমি আমার প্রিয় নেত্রীকে দেখেছি, আমি এত অসাধারণ, ওনার মতো পৃথিবীতে আর কোনো মানুষ আসবে কিনা, আমি শুধু বাংলাদেশ বলবো না, পৃথিবীতে আল্লাহ ওনাকে অন্যভাবে সৃষ্টি করেছেন। তো আমার সেই নেত্রীকে কত কষ্ট দিয়েছেন, কত অত্যাচার করেছেন, কত বাজে কথা বলেছেন, কোনো দিন এটা চিন্তা করতে পারেন ওই মাপের একজন নেত্রী এত অত্যাচার করেছে, পরিবার থেকে ওনাকে একদম ডিট্রাস্ট করে রেখেছে, তারপরে ওনাকে যেভাবে জেলে স্যাঁতসেঁতে জেলের মধ্যে রেখে দিয়েছে, এরপরে উনি একটা চিকিৎসা পর্যন্ত পেলেন না। সেই নেত্রী বের হয়ে তিনি একটা শব্দ আপনি সেই ফ্যাসিস্টের বিপক্ষে বললেন না, বরং তিনি শান্তির কথা বললেন, ঐক্যের কথা বললেন। তো সেই ঘরের সন্তান আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, সেই পরিবার থেকেই তো এই শিক্ষাটা গ্রহণ করেছেন। তারপরে একটা উন্নত রাষ্ট্রে আবার তিনি প্রায় 17 বছরের মতো ছিলেন। কাজেই আমি বলি, তবে এটা ঠিক এই যে জুলাই মানে অভ্যুত্থানকে নিয়ে এই যেই ধরনের এই ফ্যাসিস্টদেরই প্রেতাত্মারা আমরা দেখি, যেই ধরনের এই দেশে থেকেও তারা যে ধরনের বাজে কমেন্ট করছে, এটা অনেকে বলতে চায় যে আমরা কোনো করছি না কেন। দেখেন, এইটা কিন্তু আমাদের না, এইটা হয় কি, এইটার বিরুদ্ধে একটা জনমত করতে হবে, আইন তার নিজস্ব গতিতে চলবে। এখানে সরকারে যারা থাকে তারা এটা আমরা ওই সেই ইসের কি যে 17 বছর মানে ওই জায়গাটায় ফিরে যেতে চাই না, আমরা তো সামনের দিকে নিয়ে যেতে চাই। এবং বাংলাদেশের এই যে 17 বছর এবং এই 36 জুলাইয়ে যারা আত্মাহুতি দিল, জীবন দিল, এখনো পঙ্গু অবস্থায় আছে, এখনো অনেকের চোখ হারানো অবস্থায় আছে, তারা যেই বাংলাদেশ দেখতে যাচ্ছে সেই জায়গায় তো আমরা নিয়ে যেতে চাই। তো এখন বলতে পারেন যে এদের বিরুদ্ধে হবে জনমত জরিপ করতে হবে, সংগঠিত করতে হবে। আপনারা যত বেশি ধরেন এই যে অন্যায়ের বিরুদ্ধে যত বেশি জনগণ সোচ্চার হবে, যত বেশি বিরোধী দল সোচ্চার থাকবে, সেইটার আলোকে সরকার কিন্তু পদক্ষেপ নিতে পারবে। তা আমি মনে করি যে এই যে যারা এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছে একের পর এক, আপনি দেখেন এদের বিরুদ্ধে কিন্তু জনগণ ফুঁসে উঠছে। একটা সময় এমন হবে যে সরকার এদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে, তখন কিন্তু তখন কিন্তু সে পদক্ষেপটা নিলে সেটা কিন্তু আর কেউ বলতে পারবে না সরকার উদ্দেশ্যমূলকভাবে নিল কিংবা ক্ষমতার অপব্যবহার করলো, সেটা এটাই তো হলো গণতন্ত্রের বিউটি। এখানে যদি আমরা ক্ষমতার অপব্যবহার করি, আর হলো বাক স্বাধীনতা, তো আমরা সত্যিকার অর্থে কিন্তু বাক স্বাধীনতার নামে
এখন কেউ যদি উশৃঙ্খলতা মানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, কেউ যদি সমাজকে উগ্রবাদের দিকে নিয়ে যেতে চায়, কিংবা কেউ যদি ফ্যাসিস্টদের আবার মানে পুনর্বাসন করতে চায়, তাহলে সেই জায়গায় তো আমি মনে করি জনমত গঠন করতে হবে এবং তার আলোকে আপনি মনে করেন যে একের পর এক পদক্ষেপ নিতে হবে। তাই আমি মনে করি যে এই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী যে সহনশীলতা দেখাচ্ছেন, এইটার বিকল্প কিছু নাই। বাংলাদেশকে যদি আপনার সামনের দিকে নিয়ে যেতে হয়, মানে ধরেন এইটা বিএনপির একটা বিরাট স্যাক্রিফাইস, যেই স্যাক্রিফাইসটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছিলেন, যেই স্যাক্রিফাইসটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছেন, তিনি জীবন দিয়ে করেছেন। কারণ তিনি, আমি মনে করি তিনি যদি সুচিকিৎসা পেতেন তাহলে আমরা মাননীয় আমার প্রিয় নেত্রীকে হয়তো বা এখনো জীবিত অবস্থায় পেতাম। তো তিনি কিন্তু তার এই যে মানে বয়সকাল, সেটাও কিন্তু তিনি স্যাক্রিফাইস করেছেন। তো তিনি যদি সামান্য একটু আপোষ করতেন, তিনি কিন্তু বিদেশে চলে যেতে পারতেন, তার সন্তানদের সাথে, তার নাতনিদের সাথে তিনি কিন্তু জীবনযাপন করতে পারতেন। সেটা তো করেননি। কিন্তু সেইটাই আমি বলি যে মাননীয় প্রধানমন্ত্রী যেইটা করছেন, এটা কেউ কেউ উদারতা ভাবতে পারে, কিন্তু এটা উদারতা না। সুযোগ নেওয়ার কোনো সুযোগ নাই। কারণ আমি মনে করি যে এই যে তরুণ সমাজ বলেন কিংবা বাংলাদেশের জনগণ যেই সচেতন হয়েছে, বিশেষ করে 36 জুলাইয়ের মধ্যে দিয়ে, আপনার 36 জুলাই তো কোনো একটা গোষ্ঠী, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এটা কোনো একটা গোষ্ঠীর না, কোনো একটি দলের না, এটা আপামর জনসাধারণ। তা আমি মনে করি যে এখন যদি কেউ ওই ধরনের কোনো কিছু চিন্তা চেতনা নিয়ে কোনো কিছু করতে চায়, এই জনগণ ছাড় দেবে না। তো সেই জায়গায় জনগণ যদি ছাড় না দেয়, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীও ছাড় দেবে না। আমি সেইটাই মানে আমাদের লক্ষ্য, এবং সেই পথেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হাঁটছে। জি, ধন্যবাদ হেলেন জেরিন খান এমপি আপনার বক্তব্যের জন্য। এই পর্যায়ে মোস্তফা আকমল, আপনার কাছে জানতে চাই যে আমরা যখন আসলে দেখলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমান 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে যখন ফিরলেন এবং এয়ারপোর্ট থেকে বেরোবার সময় আপনারও নিশ্চয়ই মনে আছে, তিনি ঘাসের গালিচায় যখন জুতা খুলে হাঁটলেন, ওখানে মাটি তিনি সংগ্রহ করেছিলেন। প্রথমে জুতা খুলে ঘাসের উপর হেঁটে তারপর মাটি সংগ্রহ করেছিলেন। তারপর যখন মাটি ওনার কাছে আছে, উনি এটা সাথে নিয়ে গেছেন। এবং তারপর যখন স্টেজে উনি আবার বক্তব্য দিলেন, তখন উনি বললেন যে সবার আগে দেশ। এই নীতিতেই সরকারি দল বিএনপি চলে আসছে। কিন্তু আমরা যখন ইন্টারন্যাশনাল ইস্যুগুলোতে যাই বা ওই প্রসঙ্গে যখন চিন্তা করি, বিবেচনা করি, সেদিক থেকে আসলে সরকারি দল বিএনপি কতটা এগিয়ে থাকলো ইন্টারন্যাশনাল ইস্যুগুলোর ক্ষেত্রে? দেখুন, বিএনপি এখানে একটা বড় পরিবর্তন এনেছে রাষ্ট্র পরিচালনায়। আমাদের পররাষ্ট্র নীতিটা যেটা আগে মেনটেন করা হতো, সেটা হচ্ছে যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এই জায়গাটা থেকে কিন্তু এই নতুন তারেক রহমানের নেতৃত্বে নতুন বিএনপি সরকার সেই জায়গাটা থেকে সরে এসে এখন কিন্তু নতুন একটা স্ট্যান্ডার্ড সেট করেছে। সেটা হচ্ছে যে সবার আগে দেশ, সবার আগে বাংলাদেশ। মানে হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে দেশের স্বার্থ। সেই জায়গা থেকে এখন তারেক রহমানের যে পররাষ্ট্রনীতি, সেটা এখন আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পূর্বমুখী পররাষ্ট্রনীতি। সেইটার অংশ হিসাবেই আমরা দেখলাম যে সম্প্রতি তিনি চীন সফর করেছেন, এর আগে তিনি মালয়েশিয়া গিয়েছেন। কিন্তু আমি মনে করি মালয়েশিয়া সফরটা খুব শর্ট, 48 ঘন্টার একটা সফর ছিল। এবং সেটা হচ্ছে যে মালয়েশিয়ার অনেক আগে থেকেই কিন্তু উনি মালয়েশিয়ার যে মাহাথির মোহাম্মদের নেতৃত্বে মালয়েশিয়ার যে উত্থান, এটা আমরা বিভিন্ন সময় সংবাদ কভার করতে গিয়ে দেখেছি যে এই মালয়েশিয়ার এই উন্নয়নটা উনি একটা রোল মডেল হিসেবে নিতেন। সবসময় এটা বলতেন আমাদেরকেও যে মালয়েশিয়া কিভাবে খুব দ্রুত উন্নতি করলো, একটা উন্নত দেশ হয়ে গেল। তো সেই জায়গাটাকে উনি একটা এক্সাম্পল হিসেবে নিতেন। তো ওইটা ছিল হচ্ছে ওনার একটা সংক্ষিপ্ত সফর। এবং উনি যেহেতু এখানে একটা ট্রেডিশন আছে কিন্তু অনেক দিন ধরে, সেটা আমরা এর আগে দেখেছি, আপাও বলতে পারবেন, 2001-এও কিন্তু বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পর ইন্ডিয়া সফর থেকে শুরু করেছিলেন। সেই জায়গা থেকে কিন্তু তারেক রহমানের সরকার সরে এসে মালয়েশিয়া গেলেন এবং এরপরে চীনে গেলেন। তো তারেক রহমানের যে পূর্বমুখী পররাষ্ট্রনীতি, এগুলো খুবই সিগনিফিক্যান্ট। এখানে হচ্ছে যে বাংলাদেশ এখানে কিছু প্রেক্ষাপটের ভিত্তিতে এটা করেছে। সেটা হচ্ছে একটা ধরে নিতে পারেন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান। কারণ গণ অভ্যুত্থানে যে মানুষের আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে যে তাবেদারির পররাষ্ট্রনীতি আর না, নতজানুর পররাষ্ট্রনীতি আর না। সেখানে ভারত
ভারতের বিরুদ্ধে একটা জনমত কিন্তু এখানে গঠন হয়ে আছে। 2014 সালে যখন নির্বাচনটা হলো, তখন স্পষ্ট, হয়তো আপনিও তখন হয়তো আপনিও নির্বাচন করেছিলেন, তখন দেখেছেন যে কিভাবে ভারতের একজন পররাষ্ট্রমন্ত্রী এসে কিভাবে সব নির্বাচনটা এলোমেলো করে দিয়ে গেল, সুজাতা সিং। তো ওই জায়গা থেকে হচ্ছে এটা শুরু। এরপরে সবশেষ পরাজিত সরকারের, পতিত সরকারের প্রধানমন্ত্রী ভারতে যখন গিয়ে আশ্রয় নিলেন, তখন কিন্তু এই দেশে ভারত বিদ্বেষী মনোভাব তৈরি হলো এবং অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু এই সম্পর্কের টানাপোড়েন একদম চূড়ান্ত মাত্রায় গেল এবং এটা প্রকাশ্যে আসলো। সেই জায়গা থেকে চীন সফর করে তিস্তা প্রকল্প সহ অন্যান্য আরও কিছু যে চুক্তিপত্র যা কিছু হলো, এবং মিয়ানমার হয়ে যেটা একটা ট্রানজিট চীন পর্যন্ত যেটা মোটামুটি একটা পরিকল্পনা হলো, এ নিয়ে বোঝা যায় যে বাংলাদেশের অবস্থান খুব পরিষ্কার। তো সেই পরিষ্কার অবস্থান থেকে এখন আমরা বলতে পারি যে মানে বাংলাদেশের নতুন সরকারের পররাষ্ট্রনীতিতে একটা ব্যাপক পরিবর্তন হয়েছে, সেটা পূর্বমুখী এবং সেখানে বিশাল পরিকল্পনা আছে। সেই পরিকল্পনার কিছু অংশ আমরা দেখলাম, বাদবাকিগুলো হয়তো খুব সামনে খুব স্পষ্ট হবে। তবে এইটা ঠিক, আশা করেছিলাম যে রোহিঙ্গা ইস্যু নিয়ে হয়তো একটা সমাধানে পৌঁছালো একটু আগাতে পারবো। আবার ভারতের পুশিন প্রসঙ্গটাও তো এখানে চলে আসছে। দেখুন, রোহিঙ্গা ইস্যুটা অনেক বড় একটা ইস্যু। এটা এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা হচ্ছে আপনার সমাধানের পথ হয়তো খুব সহজ করতে পারবে। কারণ হচ্ছে আপনি জানেন যে রোহিঙ্গা কেন্দ্রিক রাজনীতি মিয়ানমারে, সেখানে কিন্তু চীন সরাসরি ইনভলভ। এখানে যদি চীন হস্তক্ষেপ করে তাহলে এটার সমাধান খুব দ্রুত এগিয়ে যেতে পারে এবং এই বলয় কেন্দ্রিক একটা চিন্তাভাবনা চলছে। একই সাথে দেখেন, এখানে কিন্তু খুব বিএনপির অবস্থান খুব স্পষ্ট। তারা কিন্তু বলেছে যে সম্পর্ক হতে হবে ন্যায্যতার, সম্পর্ক হতে হবে ভারসাম্যের। এখন এখানে নতজানু রাজনীতির বা কি বলবো যে তোষামুদ্দির রাজনীতি বা বড় প্রতিবেশী তার কাছে নতজানু হয়ে সেই জায়গাটা থেকে বের হয়ে আসে, এটা খুব যৌক্তিক, খুব সঙ্গত। কারণ হচ্ছে যে আমাদের ল্যান্ড এরিয়া কম থাকতে পারে, কিন্তু আমরা হিউজ জনসংখ্যার একটা দেশ। হ্যাঁ, আমাদের শক্তি সামর্থ্য, বয়সও এই দেশের এখন 54-55 বছর। তো আপনি আর কতদিন শিশু থাকবেন, কতদিন আর অন্যের মুখাপেক্ষী হয়ে থাকবেন? সেই জায়গায় নিজের পায়ে মেরুদণ্ড শক্ত করে দাঁড়াতে পারলেই আমরা আমাদের যে শত শত বছরের যে ইতিহাস, ঐতিহ্য এবং এই দেশের আমাদের পূর্বপুরুষদের যে বীরত্বের গৌরব কথা, সেটা আমাদের ধরে রাখাটাও কিন্তু আমাদের একটা নৈতিক দায়িত্ব। নিশ্চয়ই। সেক্ষেত্রে মোস্তফা আকমল, আপনি কি মনে করেন যে সরকার ক্ষমতা গ্রহণের পর, বিশেষ করে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে কিংবা ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আসলে এই কয়েক মাসে কতখানি এগিয়ে গেল? আমি বলবো যে চেষ্টা আছে, কিন্তু সেই চেষ্টার বাস্তবায়ন থেকে আমরা অনেক দূরে। চেষ্টা আছে এবং এই চেষ্টা, আবারও আমি বলবো, এই চেষ্টা এই গভর্নমেন্টের শীর্ষ নেতৃত্ব এবং অল্প কিছু নেতার মধ্যে এখনো সীমাবদ্ধ। বেশিরভাগ ক্ষেত্রেই সেটা ফলো করা হচ্ছে না। হ্যাঁ, আমরা যে পরিকল্পনা গভর্নমেন্টের, তার মধ্যে আমরা এটা দেখতে পাচ্ছি, কিন্তু আপনি যদি একদম মাঠ পর্যায়ে যান, তার বাস্তবায়ন খুবই কম। এটা আমি বলবো, যারা মাননীয় সংসদ সদস্য আছেন, এমপি আছেন, মন্ত্রী আছেন, যারা আছেন নেতৃত্বে, তাদেরকে আসলে একদম রুট লেভেলে যাওয়া উচিত, ওখানে গিয়ে অ্যানালাইসিস করা উচিত। কারণ আপনি দেখবেন যে রুট লেভেলে কিন্তু ব্যাপক ঝামেলা আছে। কারণ এতদিন পর এই বিএনপির সরকার আসলো, আপা যেটা বলেছেন যে আমাদের রাজনীতির তো আসলে চরিত্র নষ্ট হয়ে গেছে। রাজনীতিতে কতগুলো টার্ম তৈরি হয়েছে, রাজনীতির দুর্বৃত্তায়ন, উন্নয়ন দুর্নীতি। হ্যাঁ, তো এই যে মানে গণতন্ত্রহীন অবস্থায় দুর্নীতি এবং পেশি শক্তির ব্যবহার, রাজনৈতিক শক্তির অপব্যবহার, এইগুলোর যে সংস্কৃতি তৈরি হয়ে গেছে, সেটা থেকে তো আমরা বের হতে পারিনি, আর সেইটার চর্চাই চলছে আমি এখনো বলবো। সেখানে আপনি দেখবেন যে তৃণমূলে 3 মাস 4 মাস সরকার আসতে পারলো না, এর মধ্যে আমি কি পেলাম, আর একজনে কি পেলো, এটা কেন পাবো না, এখন বিএনপি সরকার ক্ষমতায়, এখন দেখে নেব, এইরকম কিন্তু এই সংস্কৃতি চলছে। সেটাকে থামাতে না পারলে, যত ভালো কথা আপনি বলেন, যত ভালো পরিকল্পনা করেন, আপনি যত সুনাম অর্জন করতে চান, আমি বলবো সেটা বাস্তবে সম্ভব হবে না। জি, ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য মোস্তফা আকমল। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে হেলেন জেরিন খান এমপি, আপনার কাছে 2 মিনিটে শুনতে চাই যে এই যে আকমল ভাই যেটা বললেন যে রুট লেভেলের যে রাজনীতিটা বা হচ্ছে একদম একেবারে প্রান্তিক লেভেলের মাঠের রাজনীতি যেটি আমরা বলি, সেই দিক থেকে আসলে সরকার ক্ষমতা গ্রহণের পর কতখানি এগিয়ে গেল আপনার দৃষ্টিতে কি মনে হয়? অনেক এগিয়েছে।
ফর এক্সাম্পল দেন, ধরেন আমি তো বিরোধী দলে দীর্ঘ বছর থেকে আছি ফ্যাসিলিটি এসে, আমরা স্বাধীনভাবে একটা প্রোগ্রাম করতে পারিনি, একটা মানববন্ধন করতে পারি নাই। আমরা ঘর থেকে বের হওয়ার সময় হাজারবার দোয়া দুরূদ পরে বের হয়েছি, সবসময় আল্লাহর কাছে বলছি, আল্লাহ বের তো হলাম, মারা যাই আপত্তি নাই, কিন্তু মানে বেইজ্জতি হয়ে যেন মারা না যাই। হ্যাঁ, কারণ আমার শাড়ি ধরে টান দিতে পারে, আমার চুল ধরে টান দিতে পারে, আমি যে কোনো সময় শারীরিক ইসের হতে পারি, এরকম সিচুয়েশন কিন্তু আমরা প্রত্যেকটা দিন আমরা করতাম, ফেস করতাম। আজকে বিরোধী দল দেখেন কত স্বাধীন মুক্ত, তারা যখন যা ইচ্ছা। এইটা তো একটা বিরাট, আপনি বলতে পারেন যে আমরা অগ্রগতি। হ্যাঁ, কারণ বিরোধী দল যত বেশি সোচ্চার থাকবে, স্বাধীন থাকবে, তত বেশি সরকার কোনো ভুল করলে সেটা তারা সমালোচনা করবে এবং সরকার সেটা আমলে নিতে বাধ্য হবে। সংবাদপত্রের দিকে তাকান, আপনারা মিডিয়ার দিকে তাকান, আমি জানি না আপনাদের এখানে কখনো সরকারের পক্ষ থেকে এমন কোনো প্রেশার আসছে কিনা, যেটা কিন্তু আমরা কিন্তু ওই সময় টকশোতেও যারা মানে আপনারা মন মতো কাউকে আনতে চাইলে অনেকে আনতে পারেনি, ব্ল্যাক লিস্টেড হয়েছে, সেটা সেই জায়গা কিন্তু হচ্ছে না। আপনার আয়নাঘর বলতে বাংলাদেশে এখন কিছু নাই। আপনার এই যে এলাকায় এলাকায় টর্চার সেল থাকতো, আপনি সেটা বিশ্ববিদ্যালয় বলেন, কলেজ বলেন, বিভিন্ন থানা পর্যায়ে বিভিন্ন নেতার বাড়িতে বাড়িতে ছিল, এখন একটাই পাবেন না। গুম কালচার তো এই দেশ থেকে আজীবনের জন্য আমি মনে করি নির্বাসনে চলে গেছে, এটা যেন আর কোনো দিন বাংলাদেশে ফিরে না আসে। এইগুলো কিন্তু একটা বিরাট মানে অগ্রগতি। এখন বলতে পারেন হ্যাঁ গ্রাম পর্যায়ে এখনো এটার একটা কি আমাদের বিরোধী দলটা দেখেন সমানে সমান না, এটা কিন্তু আপনাকে মানতে হবে। ধরেন জামাতে ইসলাম কি পেত, এর আগে বিএনপির সাথে নির্বাচন করলে তাদের সর্বোচ্চ ছিল কিন্তু তারা 17-18টা সিট পেয়েছে, আর এমনি তারা স্বতন্ত্র করলে 2টা থেকে 3টা সিট পেত। এবার একটা মানে আমাদের বিপক্ষে যে দলটা ছিল তারা ফ্যাসিজম কায়েম করার জন্য তারা দেশ থেকে পালিয়ে যেতে পেরেছে, কিন্তু জামাত সংগঠন হিসেবে কিন্তু তাদের তৃণমূল পর্যায়ে কিন্তু সেটা নেই। সেই কারণে হয়তো ভোটের সময় অনেকগুলো সিট পেয়ে গিয়েছে, কিন্তু তৃণমূল পর্যায়ে পর্যন্ত এখনো পর্যন্ত বিরোধী দল কিন্তু শক্তিশালী না। বিরোধী দল যত বেশি শক্তিশালী হবে, মানে আপনি ধরেন সরকারি দল বিরোধী দল যত বেশি সমানে সমান থাকবে, তত বেশি কিন্তু জনগণ এই পাবে। তো বিরোধী দল দুর্বল হতে, আর বিরোধী দল ইতিমধ্যে আপনি দেখেছেন যে তারা কিন্তু এখন রিসেন্টলি এই পার্লামেন্টে তাদের ভূমিকাটা আমি বেশ ভালো দেখলাম, কিন্তু তার আগে তারা কিন্তু একের পর এক ভুল স্টেপ নিচ্ছিল, যে কারণে তারা কিন্তু আরো বেশি বিরোধিতা করার জন্যই হ্যাঁ বিরোধিতা করার জন্য তারা কিন্তু বিরোধিতা মানে বিভিন্ন বক্তব্য, জুলাই সনদ নিয়ে কিংবা গণভোট নিয়ে তারা যে ধরনের একের পর এক বক্তব্য দিয়েছে, এটা কি জাতিই করেছে। তারপর নারী নেতৃত্ব নিয়ে তারা যে ধরনের কথাবার্তা বলেছে, সেটা কি জনগণ অ্যাকসেপ্ট করেছে? করে নাই। তো সেই কারণে তারা কিন্তু একের পর এক ভুল দিয়েছেন। তারপর তারা কিন্তু পার্লামেন্ট ছেড়ে তারা কয়েকদিন কিন্তু বাইরেও তারা কর্মসূচি দিয়েছিল, যেটা জনগণ অ্যাকসেপ্ট করে না, যে কারণে তারা আবার হিবে গেছে। তা আমি মনে করি যে বিরোধী দল যত যৌক্তিক সমালোচনা করবে, যৌক্তিক, আবার তারা যদি মিথ্যা নিয়ে প্রোপাগান্ডা নিয়ে মাঠে নামে, তাহলে কিন্তু তারা কিন্তু আমি মনে করি যে তারাও আস্থা করে যাবে। কারণ কি বিরোধী দল সবসময়, আমি এইটা সবসময় বলি, বাঘ আসছে, তারপর দেখা যাবে যে সত্যিকার বাঘ যেদিন আসছে, তারা যদি অযৌক্তিক মানে কর্মসূচি নিয়ে কিংবা অযৌক্তিক প্রোপাগান্ডা নিয়ে তারা যদি মাঠ গরম করতে চায়, তাহলে সত্যিকার সরকারি দল যেদিন ভুল করবে সেই দিন কিন্তু জনগণের আমলে নেবে না। এই কারণে বিরোধী দলও কিন্তু, সরকারি দল যেমন জনগণের কাছে সবসময় জবাবদিহিতার মধ্যে থাকে, ঠিক একইভাবে বিরোধী দলও কিন্তু থাকে। কারণ বিরোধী দলকেও তাই সবসময় সরকারের যৌক্তিক সমালোচনা করতে হবে। সেইটা যদি বিরোধী দল করতে পারে, আমি মনে করি এই যে অগ্রগতি না, এই অগ্রগতি অনেক দূর যাবে, মানুষের কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছাতে পারবো। আমরাও সেই প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ হেলেন জেরিন খান এমপি আজকে আমাদের সময় দেওয়ার জন্য, এবং সেই সাথে মোস্তফা আকমল, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের দেশ সন্ধ্যায় আসার জন্য এবং সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেশ সন্ধ্যায় এ ছিল আজকের মতো আয়োজন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।